বর্তমান যুগে যোগাযোগের এক অবিচ্ছেদ্য মাধ্যম হয়ে উঠেছে ইন্টারনেট পরিষেবা। আর সেই ভারতীয় ইন্টারনেট ব্যবস্থায় বিপ্লব আসতে চলেছে বিদেশি সংস্থা এলন মাস্কের হাত ধরে। সম্প্রতি ভারতের বাজারে প্রচলিত এয়ারটেল এবং জিও দুই চির প্রতিদ্বন্দ্বী সংস্থার সঙ্গে মাস্কের এই সংস্থা চুক্তিবদ্ধ করে ফেলেছে। তবে এই বাজার দখলের লড়াইয়ে ভারতবাসী কতটুকু উপকৃত হবে সেটা যেমন একটা ভাববার বিষয়। অন্যভাবে বলা যায়, ভারতে বসবাসকারী গ্রামীণ অঞ্চলে যে সমস্ত দারিদ্র সীমার নিচে মানুষরা রয়েছেন তারা পরিষেবা পেতে কতটা সক্ষম হবেন। এছাড়া ইন্টারনেট পরিষেবা পেতে গেলে এখানে খরচ বাড়বে না কমবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিদেশি সংস্থার হাতে ভারতের ইন্টারনেট ব্যবস্থা চলে যাওয়ার ফলে ভারতের সামরিক নিরাপত্তা কতটা সুনিশ্চিত থাকবে। এইসব নিয়ে আজকের আলোচনা। নমস্কার, নভেল অফ ইভলিউশন চ্যানেলের নতুন এক পর্বে আমি অর্পিতা আপনাদের সবাইকে স্বাগত জানাই। ভারত বর্তমানে ইন্টারনেট পরিষেবায় বিপ্লবের সন্ধিক্ষণে দাঁড়িয়ে, কারণ ভারতের বাজারে পা রাখতে চলেছে বিশ্বের অন্যতম ধনকুবের তথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিচেন ক্যাবিনেটের সদস্য এলন মাস্কের সংস্থা স্পেস এক্স এর স্টারলিংক। যে সমস্ত সংস্থা ভারতে ইন্টারনেট এবং মোবাইল ফোন পরিষেবা দিয়ে চলেছে তাদের মধ্যে দুটি সংস্থার সঙ্গে এই কোম্পানি অলরেডি চুক্তিবদ্ধ করে নিয়েছে। এই ভারতীয় সংস্থা দুটি হলো এয়ারটেল এবং জিও। অপরদিকে স্টারলিংক হলো একটি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা, যারা দীর্ঘদিন ধরে ভারতে ব্যবসা করার সুযোগ খুঁজছিল। তবে স্টারলিংক ভারতে ব্যবসায়িক অনুমোদন পেলে যে ভারতের ইন্টারনেট পরিষেবা যে কয়েক গুণ বৃদ্ধি পাবে সে বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তবে চূড়ান্ত শিলমোহরও কিন্তু এখনো পাওয়া যায়নি যে স্টারলিংক এখানে ব্যবসা করতে পারবে, কারণ কেন্দ্রের টেলিকম মন্ত্রক থেকে সে ধরনের কোনো আভাস আমরা পাইনি। প্রতিবেশী দেশ ভুটানে কিন্তু স্টারলিংক দুটো পদ্ধতিতে পরিষেবা প্রদান করে থাকে। একটি হলো আবাসিক লাইট প্ল্যানিং, অপরটি হলো স্ট্যান্ডার্ড আবাসিক পরিকল্পনা। এই আবাসিক লাইট প্ল্যানিং এ পদ্ধতিতে যারা পরিষেবা নিতে চান বা নেন সেই সমস্ত গ্রাহকদেরকে প্রতি মাসে ৩,০০০ টাকা করে কোম্পানিকে দিতে হয়। তার বিনিময়ে তারা ২৩ থেকে ১০০ MBPS স্পিডের ইন্টারনেট পান, যেগুলো তারা ডেইলি ব্রাউজিং, সোশ্যাল মিডিয়া এবং ভিডিও স্ট্রিমিং এ ব্যবহার করতে পারেন। অপরদিকে স্ট্যান্ডার্ড আবাসিক পরিকল্পনায় গ্রাহকদের কিন্তু ইন্টারনেট খরচ বেশি দিতে হয়। এক্ষেত্রে তাদেরকে প্রতি মাসে ৪,২০০ টাকা করে দিতে হয়, যার বিনিময়ে তারা ২৫ থেকে ১১০ MBPS স্পিডের ইন্টারনেট যেমন পাবেন, সেই সঙ্গে তারা সীমাহীন ডেটা ব্যবহার করার অধিকারী হবেন। এবার চলুন ভারতে আসা যাক। স্টারলিংক যে এই একই পদ্ধতিতে ভারতে পরিষেবা দেবে সে বিষয়ে কিন্তু এখনো অবধি কোনো স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না, এবং সেই সঙ্গে ভারতের বাজারে যে সমস্ত ব্রডব্যান্ড সংস্থাগুলি ব্যবসা করে যাচ্ছে তাদের সঙ্গে যে এই কোম্পানিকে নতুনভাবে প্রতিযোগিতায় নামতে হবে সে বিষয়ে যেমন কোনো সন্দেহের অবকাশ নেই, তেমনি বিদেশি ডিজিটাল সার্ভিস পাওয়ার জন্য কেন্দ্রকে ৩০% ট্যাক্সও দিতে হবে। যার ফলে বিশেষজ্ঞদের মতে এই কোম্পানির কাছ থেকে পরিষেবা পেতে গেলে গ্রাহকদেরকে প্রতি মাসে ৩,৫০০ টাকা থেকে ৪,৫০০ টাকা পর্যন্ত বা তারও অধিক খরচ করতে হবে।
এদিকে দেখা যাচ্ছে যে বর্তমান বাজারে যে সমস্ত ব্রডব্যান্ড সংস্থাগুলো রয়েছে তাদের কাছ থেকে পরিষেবা নিতে গেলে 500 থেকে 600 টাকার মধ্যে মোটামুটি হয়ে যায়। এবার আপনারাই বিচার করে বলুন, এই পরিমাণ ইন্টারনেট বাবদ ব্যয়ভার বহন করা কি সত্যি সমগ্র ভারতবাসীর পক্ষে সম্ভব হবে? আবার ট্রাইয়ের মতে ভারতে ইন্টারনেট অনুপ্রবেশ 47%, যার ফলে 700 মিলিয়নেরও বেশি নাগরিক নির্ভরযোগ্য ইন্টারনেট অ্যাক্সেস পান না। আবার এই কোম্পানির কাছ থেকে পরিষেবা নিতে গেলে এককালীন হার্ডওয়্যার খরচ দিতে হবে 25,000 থেকে 35,000 টাকা মতো। এক্ষেত্রে এই পরিমাণ ব্যয়ভার কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত পরিবারকেও কালঘাম ছুটিয়ে ছাড়বে। অপরদিকে ভারতে পরিষেবা দিতে গেলে এই কোম্পানিকে কিন্তু স্পেকট্রাম বরাদ্দ চ্যালেঞ্জ যেমন নিতে হবে, সেই সঙ্গে উপযুক্ত লাইসেন্স নিতে হবে, আবার স্থানীয় ডেটা স্টোরেজের প্রয়োজনীয়তাও প্রয়োজন, সেই সঙ্গে ল্যান্ডিং রাইটস চুক্তিপত্র স্বাক্ষর করতে হবে। রিলায়েন্স জিও গ্রুপের সিইও ম্যাথিউ ওমেন বলছেন, আমাদের কাছে একটা চ্যালেঞ্জ হচ্ছে প্রতিটি ভারতবাসীর কাছে দ্রুত গতিতে এবং সস্তায় ইন্টারনেট পরিষেবা প্রদান করা। অপরদিকে স্পেসএক্সের প্রেসিডেন্ট এবং চিফ অপারেটিং অফিসার গুইন শর্টওয়েল বলছেন যে ভারতে জিও এবং এয়ারটেলের সঙ্গে কাজ করতে আমরা যেমন আগ্রহী, সেই সঙ্গে ভারতীয় গ্রাহক এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানে দ্রুত ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। তবে এত কিছুর মধ্যে একটা শঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে, সেটা হলো স্টারলিংক হচ্ছে একটি বিদেশি সংস্থা, আর বিদেশি সংস্থার হাতে যদি ভারতের ইন্টারনেট ব্যবস্থা চলে যায় সেক্ষেত্রে ভারতের সাইবার নিরাপত্তা কি সুনিশ্চিত থাকবে? এ বিষয়ে কিন্তু সত্যি একটা ভাববার ব্যাপার আছে। তবে যাই বলুন, খরচের ব্যয়ভার বৃদ্ধির সঙ্গে সঙ্গে ডিজিটাল ইন্ডিয়া তৈরি করার ক্ষেত্রে এই স্টারলিংক কিন্তু যথেষ্ট উন্নত পদক্ষেপ হিসাবে প্রমাণ দিতে পারে। তো এখন সময়ের অপেক্ষায় থাকি, প্রকৃতপক্ষে আমাদের ইন্টারনেটের গতি বাড়ে না কমে, দেখা যাক। তো আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। চ্যানেলটির পাশে থাকার জন্য আপনাদেরকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে অনুরোধ করব। সেই সঙ্গে আপনাদের কেমন লাগছে সেগুলো যদি আপনারা কমেন্টের মাধ্যমে জানান আমার খুব ভালো লাগবে, কারণ আপনাদের কমেন্টের আশায় আমি থাকি। ভালো থাকবেন, নমস্কার।